ইংরেজি গ্রামার শিখতে গিয়ে কোন বিষয়টা সবচেয়ে কঠিন লাগে? আমি জানি অনেকের জন্যই উত্তরটা হবে টেন্স। কিন্তু যদি বলি যে টেন্স ঠিকভাবে বুঝতে পারলে ইংরেজি শেখার পুরো রাস্তাটাই অনেক সহজ হয়ে যায়। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেটাই করতে যাচ্ছি। টেন্সের ভয়কে জয় করতে যাচ্ছি। এই কথাগুলো আমার খুব পরিচিত। প্রায় শুনি যে টেন্স কিছুতেই মাথায় ঢোকে না, বা এই 12টা টেন্সের গঠন মনে রাখা তো অসম্ভব। আসলে টেন্স কিন্তু মোটেও কঠিন কিছু না। যদি আমরা সঠিক উপায়ে সহজ করে ধাপে ধাপে বুঝি, তাহলে দেখবেন এটা খুবই মজার একটা বিষয়। চলুন আজ আমরা সেই সহজ পথেই টেন্সকে বুঝব। চলুন এক নজরে দেখে নেই আমরা কিভাবে এগোব। প্রথমে আমরা টেন্সের একদম মূল ধারণাটা বুঝব। তারপর একে একে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সের বিভিন্ন ভাগগুলো দেখব। শেষে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটা প্র্যাকটিস সেশন আর টেন্সে আরও দক্ষ হয়ে ওঠার কিছু দারুণ উপায়। আচ্ছা, তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করি। এই যে আমরা টেন্স বলছি, এটা আসলে কি? খুব সহজ করে বললে টেন্স মানে হলো সময় বা কাল। মানে কোনো একটা কাজ বা ক্রিয়া ঠিক কখন হচ্ছে, অতীতে, বর্তমানে নাকি ভবিষ্যতে, শুধু সেটাই বোঝায় টেন্স। এর চেয়ে সহজ সংজ্ঞা আর হয় না, তাই না? দেখুন, সময়কে আমরা মূলত 3কে ভাগে ভাগ করতে পারি। প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, আর ফিউচার মানে ভবিষ্যৎ। আবার কাজের ধরন অনুযায়ী এই প্রত্যেকটা সময়কে আরও 4টা ভাগে ভাগ করা হয়। সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে 3-4 মোট হলো 12টা টেন্স। দেখে হয়তো অনেকগুলো মনে হচ্ছে, কিন্তু একদম ভয় পাবেন না। আমরা যখন একটা একটা করে বুঝব, দেখবেন সবগুলোই কত সহজ। চলুন আমাদের আলোচনা শুরু করা যাক প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল দিয়ে। মানে যে কাজগুলো এখন ঘটছে বা নিয়মিতভাবে হয়, সেগুলো বলার জন্য আমরা এই টেন্স ব্যবহার করে থাকি। প্রেজেন্ট টেন্সের প্রথম ভাগটাই হলো প্রেজেন্ট সিম্পল। এটা আমরা কখন ব্যবহার করি? কোনো অভ্যাস, প্রতিদিনের কাজ বা চিরন্তন সত্য বোঝাতে। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে। আর এর গঠনটা তো একদমই সোজা। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের মূল রূপ মানে V1 বসে। তবে এখানে একটা ছোট্ট নিয়ম মনে রাখতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মানে হি, শি, ইট বা কোনো একজনের নাম হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। উদাহরণ দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ধরুন, আমি ভাত খাই। এর ইংরেজি হল আই ইট রাইস। এখানে সাবজেক্ট হল আই আর ভার্ব হল ইট। খুব সহজ। আবার পরের বাক্যটা দেখুন, সে স্কুলে যায়। এর ইংরেজি হল হি গোজ টু স্কুল। খেয়াল করেছেন, এখানে সাবজেক্ট হি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ায় ভার্ব গো এর সাথে ইএস যোগ হয়েছে। এরপর আসছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নামটা শুনেই বোঝা যাচ্ছে, তাই না? কোনো কাজ ঠিক এই মুহূর্তে চলছে বা ঘটছে, এটা বোঝানোর জন্যই আমরা এই টেন্স ব্যবহার করি। এর গঠনটাও খুব মজার। সাবজেক্টের পর অ্যাম, ইজ বা আর বসবে, আর ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যেমন ধরুন, আমি খাচ্ছি। এর মানে কি? মানে হল খাওয়ার কাজটা ঠিক এই মুহূর্তে চলছে, তাই এর ইংরেজি হবে আই অ্যাম ইটিং। একইভাবে তারা খেলছে, এর ইংরেজি হল দে আর প্লেয়িং। এখানে দে প্লুরাল, তাই তারপরে আর বসেছে আর প্লেয়ের সাথে আইএনজি যোগ হয়েছে। এখন আমরা প্রেজেন্ট টেন্সের আরও দুটো খুব গুরুত্বপূর্ণ ভাগ দেখব। প্রথমটা হলো প্রেজেন্ট পারফেক্ট। এটা ব্যবহার হয় এমন কাজের ক্ষেত্রে যা এইমাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফল এখনও আছে। এর গঠন হল সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম। আর দ্বিতীয়টা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা বোঝায় কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে। দুটোর মধ্যে মূল পার্থক্যটা কিন্তু খুব সহজ। একটায় কাজ শেষ আর একটায় কাজ এখনও চলছে। এই উদাহরণ দুটো দেখলেই পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। যখন আমি বলছি আমি কাজটি শেষ করেছি, এর মানে কাজটা শেষ, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। অন্যদিকে যখন বলছি সে সকাল থেকে কাজ করছে, তার মানে কাজটা সকালে শুরু হয়ে এখনও চলছে, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। শি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। বর্তমান কাল নিয়ে আমাদের আলোচনা তো শেষ হলো। চলুন এবার আমরা একটু অতীতে ঘুরে আসি। মানে যে কাজগুলো ইতিমধ্যে হয়ে গেছে বা শেষ, সেগুলো বোঝানোর জন্য পাস্ট টেন্স ব্যবহার করা হয়। পাস্ট টেন্সের সবচেয়ে পরিচিত দুটো রূপ হল পাস্ট সিম্পল আর পাস্ট কন্টিনিউয়াস। অতীতে কোনো কাজ পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল বোঝাতে আমরা পাস্ট সিম্পল ব্যবহার করি। এর গঠন হল সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম মানে V2। আর অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করা হয়। এর গঠন হল সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। উদাহরণ দিলেই ব্যাপারটা সহজ হয়ে যাবে। আমি গতকাল ঢাকা গিয়েছিলাম। এটা অতীতে শেষ হয়ে যাওয়া একটা কাজ, তাই এটা পাস্ট সিম্পল। আই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে।
এখানে গো এর V2 ফর্ম ওয়েন্ট বসেছে। আর আমি পড়ছিলাম এই বাক্যটা দিয়ে বোঝা যাচ্ছে যে অতীতে পড়ার কাজটা কিছু সময় ধরে চলছিল, তাই এটা পাস্ট কন্টিনিউয়াস আই ওয়াজ স্টাডিং। পাস্ট টেন্সের আরও দুটো রূপ আছে। পাস্ট পারফেক্টের নিয়মটা বেশ মজার। অতীতে যদি দুটো কাজ হয়ে থাকে তাহলে যে কাজটা বেশি আগে ঘটেছে সেটা বোঝানোর জন্য পাস্ট পারফেক্ট ব্যবহার করা হয়। এর গঠন হল সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের V3 ফর্ম। আর অতীতে কোনো কাজ অনেকক্ষণ ধরে চলছিল বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার হয়। এই উদাহরণটা খুব মন দিয়ে খেয়াল করুন। আমি পৌঁছানোর আগে সে চলে গিয়েছিল। এখানে অতীতে দুটো কাজ হয়েছে, আমার পৌঁছানো এবং তার চলে যাওয়া। কোনটা আগে হয়েছে? তার চলে যাওয়া। তাই এই অংশটা হবে পাস্ট পারফেক্ট, হি হ্যাড লেফট বিফোর আই অ্যারাইভড। আবার আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম। এই বাক্যটি অতীতে একটা দীর্ঘ সময় ধরে চলা কাজ বোঝাচ্ছে, তাই এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাড বিন স্টাডিং ফর 2 আওয়ার্স। তো বর্তমান আর অতীত থেকে আমরা ঘুরে এলাম। এবার কোন দিকে যাব? অবশ্যই ভবিষ্যতের দিকে। যে কাজগুলো ভবিষ্যতে ঘটবে বা হতে থাকবে সেগুলো প্রকাশ করার জন্য আমরা ফিউচার টেন্স ব্যবহার করি। ফিউচার টেন্সের প্রধান দুটো ভাগ হল ফিউচার সিম্পল আর ফিউচার কন্টিনিউয়াস। ভবিষ্যতে সাধারণভাবে কোনো কাজ ঘটবে বোঝালে আমরা ফিউচার সিম্পল ব্যবহার করি। এর গঠন তো খুবই সহজ, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের মূল রূপ বা V1। আর ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস ব্যবহার হয়, যার গঠন হল সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে ING। যেমন আমি কাল যাব, এটা ভবিষ্যতের একটা সাধারণ ঘটনা, তাই এটা ফিউচার সিম্পল, আই উইল গো টুমরো। অন্যদিকে আমি তখন পড়তে থাকব, এই বাক্যটি দিয়ে বোঝা যাচ্ছে ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ে পড়ার কাজটা চলতে থাকবে, তাই এটি ফিউচার কন্টিনিউয়াস, আই উইল বি স্টাডিং দেন। আমরা কিন্তু প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার টেন্সের সবগুলো ভাগই দেখে ফেলেছি। এতক্ষণ তো অনেক কিছু শিখলাম। এবার একটু যাচাই করে নেওয়া যাক কেমন মনে আছে, তাই না? চলুন কয়েকটা ছোট ছোট অনুশীলন করা যাক। প্রথম বাক্যটা হলো আমি এখন খাচ্ছি। একটু ভাবুন তো ইংরেজি কি হতে পারে? এখন আর খাচ্ছি শব্দ দুটো দিয়ে কি বোঝা যাচ্ছে? কাজটা এই মুহূর্তে চলছে। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সঠিক উত্তর হলো আই অ্যাম ইটিং। এবার দ্বিতীয় বাক্য, সে গতকাল আমাকে ফোন করেছিল। এখানে গতকাল শব্দটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কাজটা অতীতে হয়ে গেছে এবং শেষ। তাহলে এটা কোন টেন্স হবে? এটা হবে পাস্ট সিম্পল টেন্স, তাই এর সঠিক ইংরেজি অনুবাদ হবে শি কল্ড মি। এখানে কলের V2 ফর্ম কল্ড ব্যবহার করা হয়েছে। দেখতে দেখতে আমরা কিন্তু আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা টেন্সের মূল ধারণা থেকে শুরু করে এর 12টা প্রকারভেদ, তাদের গঠন এবং উদাহরণ সহ বিস্তারিতভাবে আলোচনা করলাম। শেষে শুধু একটা কথাই বলবো, টেন্স নিয়ে একদমই ভয় পাবেন না। আসল কথা হলো অনুশীলন। আজকের ক্লাসে যে গঠন আর নিয়মগুলো দেখানো হলো সেগুলো মনে রেখে নিয়মিত বিভিন্ন বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করুন। যত বেশি অনুশীলন করবেন দেখবেন টেন্স আপনার কাছে ততটাই সহজ আর মজার একটা বিষয় হয়ে উঠবে।